TV9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। রাজবদলের 100 দিন এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমরা যেরকম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পেয়েছি, একই সঙ্গে তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীদেরও পেয়েছি এবং তাদের সঙ্গে আমরা কথা বলছি এই রাজ্যের এই মুহূর্তে তাদের যে পরিকল্পনা রয়েছে, ভাবনা রয়েছে এবং এ রাজ্যের ভবিষ্যৎ সম্পর্কে তাদের যে একটা রূপরেখা রয়েছে সেটা বুঝে নেওয়ার চেষ্টা করছি। আর এই মুহূর্তে আমি যাকে মঞ্চে ডাকবো তাকে, তিনি সবথেকে গুরুত্বপূর্ণ একজন অন্যতম সদস্য এই মন্ত্রিসভার, একই সঙ্গে সবথেকে পরিশ্রমী এবং সকাল থেকে রাত তাকে আমরা শুধুমাত্র দৌড়তে দেখছি। একদম অন্য একটা জগৎ থেকে আর একটা একেবারে অন্য জগতে চলে এসেছেন এবং দাপিয়ে কাজ করছেন। অগ্নিমিত্রা পাল, রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী। প্লিজ অগ্নিদি আসুন, একটু জোরে হাততালি প্লিজ। এই মন্ত্রিসভার আপনি অন্যতম গুরুত্বপূর্ণ একজন সদস্য এবং সাধারণ মানুষ যাদেরকে একদম সামনে থেকে পান এবং সাধারণ মানুষের যে সমস্যা, সেই সমস্যাগুলি আপনার দপ্তরের সঙ্গে রিলেটেড। সেই জায়গা থেকে সরকারের 100 দিন হয়ে গেল, সকাল থেকে রাত পর্যন্ত আপনাকে আমি ছুটতে দেখি। কীরকম কাটছে, কীরকম কাটলো? কাটছে খুব ভালোভাবে, বেশ আনন্দ করেই, এবং এই কাজটাই করতে চেয়েছিলাম আমরা এত বছর ধরে, মানুষের সেবা করা। এবং প্রথমে দেখতে হবে যে কোন অবস্থাতে আমরা এই ডিপার্টমেন্ট বা আগের সরকারকে বা স্পেশালি আমার ডিপার্টমেন্টকে পেয়েছিলাম, তাও আবার বর্ষাকালে। সমস্ত আগের সরকারের কাউন্সিলররা চলে গেল রিজাইন করে, মেয়র সাহেবরা চলে গেলেন, চেয়ারম্যানরা চলে গেলেন, আর যারা থাকলেন তারা কেউ কাজে আসতেন না। সুতরাং সেই অবস্থায় পেয়ে যাতে কলকাতা, আশেপাশের হাওড়া, শিলিগুড়ি, বিধাননগর জল জমাটা যাতে না হয়, সেই চেষ্টাটা আমরা আপ্রাণ চেষ্টা করেছি পুরো টিমকে নিয়ে, মোটর লাগিয়ে আমাদের ড্রেনগুলোকে পরিষ্কার করে। এবং তাছাড়া তো অনেক স্বপ্ন, প্ল্যানিং চলছেই। লেগাসি ওয়েস্ট, যে নোংরা, আগের সরকার বা আগের সরকাররা কেউ কোনো দিন ভাবেনি সেটা নিয়ে, বাট আমাদের দপ্তরের একটা প্রধান কাজ হচ্ছে এই ওয়েস্ট বা গার্বেজ ম্যানেজমেন্ট, তো সেইগুলোকে পরিষ্কার করা। কিন্তু একটা জিনিস যেটা সবসময় মনে করেছি যে মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে। আমাদের দপ্তরটা এমন একটা দপ্তর যে মানুষের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। জল, রাস্তা, লাইট, ড্রেন, এগুলো সমস্ত, এবং মানুষ যাতে তার সমস্যার কথা আমাদের জানাতে পারে। আর আমরাও যেহেতু কাজ করতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমরা বিভিন্ন মিডিয়াম করেছি। আমাদের মুখোমুখি বলে একটি প্রোগ্রাম হয়, যেখানে সাধারণ মানুষ আমাদের দপ্তরের যে নাম্বারটা দেওয়া আছে সেখানে সারা পশ্চিমবঙ্গ থেকে তারা ফোন করে। আমাদের নিজস্ব দপ্তরে একটা গ্রিভেন্স সেল আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আপনার সরকার আপনার পাশে, সেই হিসেবে একটা আছে। তো সবসময়তে আমরা চেষ্টা করছি মানুষের কাছে দিদি, এখানে যেরকম কাজ অনেক, প্রত্যাশাও কিন্তু অনেক, কারণ একটা হিউজ ম্যান্ডেট আপনারা পেয়েছেন। ঠিক এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মেয়র নেই আপনি বললেন, এবং বিভিন্ন কাউন্সিলররা নেই, এবং এই যে সামনে মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন যে পুজোর মানে খুব তাড়াতাড়ি আর কি একটা পুরো ইলেকশন হবে, এটা সত্যি কতটা বড় চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে? না, চ্যালেঞ্জ তো আছেই, কিন্তু ইম্পসিবল নয়। কারণ আমরা কাজ শুরু করে দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 10ই অক্টোবরের আগে সব রাস্তা যেন হয়ে যায়। আমাদের আন্ডারে যা যা, আমাদের দপ্তরের আন্ডারে, সেগুলো নিয়ে আমাদের প্রত্যেকটা ULBর সাথে মিটিং হয়ে গেছে। রাস্তার মোটামুটি নামও চলে এসছে। এবার যা প্রসেস সেগুলো শুরু হয়ে গেছে। আশা করি 10ই অক্টোবরের আগে আমরা কাজটা শেষ করব। শুধু কাজ শেষ করাই নয়, বাড়ানোর পরিকল্পনা রয়েছে আপনাদের? কোনটা? ওয়ার্ড সংখ্যাও তো বাড়ানোর পরিকল্পনা রয়েছে আপনাদের? না, সেটা তো ইলেকশনের ডিলিমিটেশনের ব্যাপারটা আসবে। কারণ আলটিমেটলি তো আমরা পরিষেবা দিতে চাই। বিশাল একটা ওয়ার্ড আর খুব ছোট একটা ওয়ার্ড, টাকাটা কিন্তু একই সংখ্যায় আসে। সুতরাং আমরা বড় ওয়ার্ড সেটাকে ছোট করে আমরা আরও বেশি করে সার্ভিস দিতে চাই। এবং রাস্তার কথা যেটা বলছিলাম, এখন 3টে লেভেলের রাস্তা হয়, আমরা 2টো বানাবো। ওপরের লেয়ারটা বর্ষার পরে আমরা বানাবো। রাস্তার কাজ কি শুরু হয়েছে? কারণ বিভিন্ন জায়গায় রাস্তার খারাপ রাস্তার কাজটা মানে গ্রাউন্ড লেভেলে শুরু হয়নি, কিন্তু প্রসেস
যেটা টেন্ডার ডাকা, এফএস করা, এগুলো যে বিভিন্ন আছে সেগুলো অলরেডি শুরু হয়ে গেছে। এবং আরেকটাও জিনিস, শুধু রাস্তার বানালেই হবে না, রাস্তাটা যাতে গ্যারেন্টি পিরিয়ড অবধি থাকে, মেনটেন করা। কেন আগের সরকার তো গ্যারেন্টি পিরিয়ডের কোনো বিষয়ই ছিল না। আজকে বর্ষাকালে রাস্তা বানাচ্ছে, আবার 6 মাস বাদে আবার এই রাস্তাটা টেন্ডার হচ্ছে। আরেকটা দিদি, শুধু রাস্তা মানে এক্ষেত্রে এই যে হাওড়া, কলকাতা, এই যে পুরো জায়গাগুলো এবং আরও যেগুলো মহস্বর রয়েছে সেখানে বেআইনি পার্কিং এবং তার সঙ্গে পুলিশের নামও কিন্তু বারবার জড়িয়েছে, সেরকম একটা জায়গা থেকে আপনি কি ভাবছেন? দেখুন, বেআইনি পার্কিং নিয়ে আমরা প্রথম দিন থেকেই সরব হয়েছি এবং আমিও রাস্তায় নেমে আমি বেআইনি পার্কিং বন্ধ করার চেষ্টা করেছি। যদিও বা একটু এখন পুলিশকে দিয়ে কাজটা করাবার চেষ্টা করছি। আমরা প্রায় 28,000 পার্কিং আমরা আইডেন্টিফাই করেছি আন্ডার কেএমসি, পুলিশ করে দিয়েছে। এবং আমরা একটি অ্যাপ আনছি, যে অ্যাপটা দিয়ে আপনাকে, এরা হয় না যে বেআইনি করে দিচ্ছেন কিন্তু গাড়িগুলো রাখবো কোথায়, তো ওই অ্যাপেই আপনি দেখতে পারবেন যে আপনি কোথায় যাচ্ছেন আর তার আশেপাশে কোথায় পার্কিং খালি আছে, আপনি সেখানে গিয়ে, আর কোনো মানে বাই ক্যাশ হবে না, সব অনলাইন হবে। তো এই সিস্টেমটা আমরা পুজোর আগেই নিয়ে আর একটা আমার খুব জানার ইচ্ছে, সেটা হচ্ছে একদম অন্য একটা, একদম সম্পূর্ণ অন্য জগৎ থেকে এরকম একটা রাজনীতির কঠিন ময়দানে নিয়ে চলে এলেন নিজেকে। এই যে ট্রান্সফরমেশনটা, এটা করলেন কিভাবে? নিজেকে মোটিভেট করলেন কিভাবে? এতটা পরিবর্তন হলো কিভাবে? মোটিভেশন হচ্ছে নরেন্দ্র মোদীজি, ওনাকে দেখেই রাজনীতিতে এসেছি আর সাধারণ মানুষ, তাদের জন্য কিছু কাজ করব। কিন্তু একদিনে তো ট্রান্সফরমেশন হয়নি। 2019 থেকে প্রতি ঘন্টায় প্রতিদিনে শিখতে 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 আজকে আমাদের সরকার এসেছে। তো এই কাজটাই করতে চেয়েছিলাম এবং কঠিন, মানে ওই জগতের সাথে এই জগৎ রিলেটেড। তখন মানুষকে সাজাতাম, এখন শহরকে সাজাচ্ছি, একই জিনিস। আচ্ছা দিদি, আমাদের সঙ্গে যারা অন্য প্যানেলিস্টরা রয়েছেন তারাও আপনাকে প্রশ্ন করবেন, প্লিজ আপনার থেকে শুরু করি, একটু সংক্ষেপে করবেন প্রশ্নটা প্লিজ। অ্যাকচুয়ালি আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন আর উনি বিকশিত পশ্চিমবঙ্গের কথা বললেন। আমরা জানি বিকশিত পশ্চিমবঙ্গ করতে গেলে আমাদের শিল্প আনতে হবে, ইন্ডাস্ট্রি আনতে হবে। আমরা নোভেস্টা গ্রুপ, আমরা মেনলি টাউনশিপ প্রজেক্ট বানাই। আমরা বেঙ্গলে অনেকগুলো টাউনশিপ প্রজেক্ট করছি এখন রিসেন্টলি। তো আমরা যেটা একটা প্রবলেম ফেস করছি যে কারণ টাউনশিপ প্রজেক্ট করতে গেলে ম্যাডাম কম করে 50 বিঘে, 60 বিঘে, 100 বিঘে জমির প্রয়োজন হয় মিনিমাম। তো আমরা জমি তো কিনতে পাচ্ছি, বাট এই সিপিএম আমল থেকে একটা নিয়ম চলে এসেছে আরবান সিলিং অ্যাক্ট, যার ফলে আমরা জমি তো কিনতে পাচ্ছি বাট আমরা কনভার্সন করতে পারছি না, যার জন্য আমরা অনেক জায়গা থেকে আমাদের পিছোতে হচ্ছে যে আমরা সেই প্রজেক্টগুলো কমপ্লিট করতে পারছি না। তো এই সরকারের থেকে আমাদের একটা এক্সপেকটেশন রয়েছে যে এটা যদি কোনোরকমভাবে রিজলভ করা যায় তাহলে কিন্তু আমরা আরও ভালো কাজ করতে পারবো, আরও ভালো টাউনশিপ প্রজেক্ট করতে পারবো। না, এটা একদমই খুব সঠিক কথা এবং আপনি চিন্তা করবেন না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী একটা জিওএম বলে, গ্রুপ অফ মিনিস্টার্স বলে, মাননীয় মুখ্যমন্ত্রী একটি গ্রুপ আমাদের বানিয়ে দিয়েছেন, যার মধ্যে আমিও আছি। এবং এই ল্যান্ড সিলিং আর যা যা সমস্যা এতদিন আপনারা ফেস করেছেন, সেইটা কি করে একদম ঠিক করা যায় এবং যাকে বলে ইজ অফ ডুইং বিজনেস অ্যাকচুয়ালি অন দ্য ফিল্ড কী করে আনা যায়, সেটা আমরা আমাদের অলরেডি বোধহয় 4-5টা মিটিং হয়ে গেছে। খুব শীঘ্রই আমরা আমাদের যে প্ল্যান সেটা আপনাদের জানাবো। নেক্সট কোয়েশ্চেন প্লিজ। নেক্সট কোয়েশ্চেন বলুন আপনি। আপনার পাশে মাইকটা প্লিজ। আপনার জন্য আমি একটা প্রশ্ন তৈরি করে নিয়ে এসেছি, এটা বলতে কঠিন নয় তো? খুব কঠিন প্রশ্ন নয় তো? না না, ভীষণ সোজা প্রশ্ন। আমরা দেখেছি আমাদের এখানে একটা বোটানিক্যাল গার্ডেন বলে একটা জিনিস আছে, যেটা কাইন্ডলি সোজা করে ধরুন। হ্যালো, বোটানিক্যাল গার্ডেন অত্যন্ত ঐতিহ্যশালী একটি জায়গা। আমার প্রশ্ন হচ্ছে আপনাকে, বোটানিক্যাল গার্ডেনকে অ্যাঙ্কার ধরে হাওড়া ব্রিজ ও হাওড়া স্টেশন থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত একটি ডেডিকেটেড রিভারফ্রন্ট বুলেভার্ডকে আমরা গঙ্গার পশ্চিম তীরে তৈরি করতে পারি। ওখানে প্রচুর প্রাইম ল্যান্ড পার্সেল আছে, আনলক হতে পারে। আর রিভারফ্রন্ট ডেভেলপমেন্টকে অ্যাক্সিলারেট করতে পোর্ট ট্রাস্ট, রেলওয়েজ ও বন্ধ ফ্যাক্টরিগুলোকে গুলির আনঅথরাইজড ল্যান্ড পার্সেলগুলোকে কমার্শিয়াল, ট্যুরিজম ও মিক্সড ইউজ রেসিডেন্সিয়াল ডেভেলপমেন্টের জন্য মাস্টার প্ল্যানিং এবং স্পেশাল পলিসি পুশ দেওয়ার জন্য কোনো ব্লুপ্রিন্ট আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বিবেচনা করছে কি?
কিংবা করতে পারে কি? হ্যাঁ, করছি আমরা। নমামি গঙ্গের আন্ডারে আমাদের এই রিভার ফ্রন্টের বিষয়টি আসে এবং কলকাতার দিকে যে হুগলি, সেইখানে আমরা এই ডেভেলপমেন্টের জন্য ডিজাইনিং শুরু হয়েছে, যেখানে প্রায় 10-11 কিলোমিটার আমরা একটা পাথওয়ে বানাতে চাইছি, যেখানে শুধু সাইকেল আর পেডেস্ট্রিয়ান, সেখানে কোনো গাড়ি চলবে না। সার্কুলার রেল যেটা আছে সেটাকে কিভাবে কি করা যাবে সেটা নিয়েও ভাবা হচ্ছে। আপনি যেটা হাওড়ার দিকে ভাবছেন, অবশ্যই আমরা হুগলির দিকে যেটা ভাবছি সেটা এদিকেও করা যাবে। আমরা উলুবেরিয়ার দিকে একটি ঘাট, পার্টিকুলারলি একটি ঘাট আমরা একটা ডিজাইনিং করে স্যাম্পল করে করার চেষ্টা করছি, কিন্তু দুদিকটাই আমরা এইভাবে ডেভেলপ করব, যেখানে হোটেলস থাকবে, ক্যাফেস থাকবে, বুক লঞ্চ হবে, ইভেন্ট হবে, কিন্তু ট্রেডিশনাল ডিজাইনেই পুরো বিষয়টা হবে, কিন্তু মডার্ন কনসেপ্টে। এখন যেটা দরকার, হোটেলস থাকবে, অফিস থাকবে, সব রিভার ফ্রন্টে থাকবে। আপনার প্রশ্ন প্লিজ। নমস্কার ম্যাডাম, অনারেবল মিনিস্টারকে রিগার্ডস দিলাম। অ্যাকচুয়ালি আমি আপনাকে একটা কোয়েশ্চেন করতে চাই ম্যাডাম। কোয়েশ্চেনটা হচ্ছে যে আমাদের আমি যেহেতু অল ওভার ইন্ডিয়াতেই আমাদের কাজ হয় রিয়েল এস্টেটে, তো আমরা পশ্চিমবাংলাতেও আমরা প্রচুর কাজ করি। আমরা এই পশ্চিমবাংলায় নেচার ফ্রেন্ডলি বা পরিবেশ ফ্রেন্ডলি এবং আমাদের যে এই পরিচ্ছন্নতা, এইগুলোকে নিয়ে কি আপনার কোনো স্টেপিংস আছে? কারণ আমরা একটা সিএসআর প্রজেক্ট করেছিলাম কলকাতায়, যদিও খুব একটা সাকসেস হয়নি, কারণ গভর্নমেন্টের কাছ থেকে কোনো হেল্প পাইনি। সেটা পাড়ায় পাড়ায় গাছের চারা, এক একটা পাড়া ধরে ধরে আমরা গাছ পুঁততাম। আমরা কিনবো বলেছিলাম গাছ, তাও কিন্তু আমরা গাছ পাইনি। লাস্টে আমরা 8.25 লক্ষ থেকে 10 লক্ষ টাকার গাছ কিনে আমরা লাগিয়েছিলাম। গাছগুলো যে আমরা লাগিয়েছিলাম তার জন্য ক্লাবকে আমরা প্রাইজও অ্যানাউন্স করেছিলাম, যাতে তারা গাছগুলোকে বাঁচিয়ে রাখে। আমরা বলেছিলাম প্রত্যেক পাড়ায় আমরা একটা মিনিয়েচার অ্যামাজন দেব, সেটাও পাইনি ম্যাডাম। তো আপনার থেকে কি কোনো সাহায্য পাওয়া যেতে পারে? সাহায্য নয়, ইনফ্যাক্ট আমরা তো মানে কি বলবো, দুহাত তুলে আপনাকে স্বাগত জানাবো যদি আপনারা আসেন, বা আপনার মতো যারা আছেন আমাদের ইন্ডাস্ট্রি পার্টনার্স, তারা এসে যদি সরকারের সঙ্গে, আমাদের দপ্তরের সঙ্গে এই বিষয়ে হাত মেলান। আমরা ইতিমধ্যেই বিভিন্ন চেম্বার্সের সঙ্গে মিটিং করেছি এবং আমাদের শহর এবং আমাদের রাজ্যকে চেম্বার্সের থ্রু দিয়ে কি জিনিস করা যায়, রাস্তার যে ডিভাইডারগুলো, যাকে মিডিয়ান বলে, ডিভাইডারগুলোকে বিউটিফিকেশন করা, যে আইল্যান্ডগুলো, আজকে পার্কগুলো, আজকে রবীন্দ্র সরোবর বলুন, সুভাষ সরোবর বলুন, বা ইভেন বটানিক্যাল গার্ডেন, ছোট ছোট অনেক পার্ক রয়েছে যেগুলোর কোনো মেনটেনেন্স হয়নি, একদম কাদা ভর্তি, কোনো লিজও দেওয়া হয়নি, বাচ্চারাও খেলে না। সো এগুলোকে বিউটিফাই করার আমরা অনেক রকম চিন্তা করছি। ব্রিজের তলাগুলো এখন একদম মেনটেন কোনো কিছুই হয় না, তো সুতরাং সেগুলোকে সুন্দর করা, বাস স্টপগুলো সুন্দর করা, বাস স্টপের ডিজাইনিং আমরা করেছি, সোলার প্যানেল থাকবে, হ্যাঙ্গিং গার্ডেন থাকবে। তো এরকম প্রচুর প্ল্যানিং রয়েছে। আপনাদের মতো মানুষ যারা এরকম অনেক, আপনি তো একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আপনি কিছু কাজ করতে চাইছেন, কিন্তু দর্শকদের মধ্যেও যারা অনেক সাধারণ মানুষ আমাদের সাথে যোগাযোগ করছে, বলছে আমরা কিছু করতে চাই, আমরা কিভাবে সরকারের জন্য কাজ করব। এবং এটা আমাদের জন্য খুব আনন্দের খবর যে সবাই মানুষ এগিয়ে আসতে চাইছে স্বতঃস্ফূর্তভাবে, যে আমরা রাজ্যের জন্য, রাজ্যের মানুষের জন্য কিছু করতে চাই। অবশ্যই এগিয়ে আসুন, আপনাদের আইডিয়া দিন, আমরা একদম কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। থ্যাংক ইউ। আপনার প্রশ্ন প্লিজ। নমস্কার ম্যাডাম, আমি কথা ও কাহিনী প্রকাশনীর ডিরেক্টর। আমি একজন পাবলিশার হিসেবে কলেজ স্ট্রিটে আমাদের পুরো সেটআপটা, ম্যাক্সিমাম সেটআপটা, তো যেটা হয় প্রত্যেক বছর বর্ষাকালে ওয়াটার লগিংয়ের জন্য পুরো বইপাড়া, শুধু আমরা বলে নয়, অনেক ছোট বড় বুক সেলার সবাই মিলিয়ে একটা বিশাল সমস্যার মধ্যে পড়ি। মানে শুধু তাই নয়, প্রচুর পরিমাণ বই নষ্ট হয় এবং তার ইন্স্যুরেন্স ক্লেম করা, সেটা পেতে পেতে মোটামুটি বছর ঘুরে যায়। আমাদের মতন ব্যবসায়ী যারা, তাদের ইন্স্যুরেন্স করা থাকে, এরকম প্রচুর ছোট ছোট বুক সেলার আছে যাদের কোনো ইন্স্যুরেন্সও থাকে না। তো
1 hour অফ টোরেন্সিয়াল রেনে পুরো কলেজ স্ট্রিট মানে পুরো ওয়াটার লগড হয়ে যায়, আর পুরো সারা দিনে একদিনের দুদিনের ব্যবসা প্রচণ্ডভাবে ক্ষতি হয়। তো এই বিষয়ে নগর উন্নয়ন দপ্তর থেকে মানে কিছু স্টেপ শুধু নয়, যদি একটু তাড়াতাড়ি এই স্টেপটা নেওয়া যায় তাহলে দেখুন, খুব ওয়াটার সুবিধা হয়। লগিং তো আজকে এতগুলো সরকার এসেছে, কিন্তু কেউ তো ওয়াটার লগিং নিয়ে পার্মানেন্ট সলিউশন দেয়নি। একদম একদম। তাই আমাদের 110 দিন 11 দিন বোধহয় হলো আমরা এসেছি, আমাদের জন্ম হয়েছে। সুতরাং একটু সময় দিন, পুরো শহরের পাইপগুলো যেখানে যেখানে দরকার চেঞ্জ করে একটা কম্প্রিহেন্সিভ ড্রেনেজ প্ল্যান আমরা করার চেষ্টা করছি। কিন্তু কলেজ স্ট্রিটের বিষয়টা নিয়ে বলবো যে ইতিমধ্যেই আপনি হয়তো শুনেছেন যে আমরা কলেজ স্ট্রিটটাকে খুব সুন্দর করে সাজাবার চেষ্টা আপনার করছি। ইয়েতে শুনেছি। তার জন্য প্ল্যানারকে ডাকা হয়েছে, তার জন্য বিভিন্ন বিষয়গুলো দেখা হচ্ছে। আমার একটা ইচ্ছে ছিল যে অক্সফোর্ড স্ট্রিটের মতো করে আমি কলেজ স্ট্রিটটাকে সাজাবো, এবং কলেজ স্ট্রিটটাতে কোনো গাড়ি ঘোড়া চলবে না, ওখানে শুধু সাইকেল চলবে, আর সবাই চুপচাপ বই পড়বে, পাখির ডাক, আর যদি কেউ গান শোনে তাহলে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনবে। আর নোটবুকও তো একটা বিরাট সংখ্যক দোকান আছে, তো তাদেরকে সেই মতো সাজানো হবে। এখন পুরো কলেজ স্ট্রিটটা হয়তো নো ভেহিকল জোন করা যাবে না, কারণ সেখানে ক্যালকাটা মেডিকেল কলেজ আছে, ওখানে আমাদের প্রেসিডেন্সি আছে, অনেক ছেলেমেয়েরা আসে। তো সেইখানে আমরা একটা প্ল্যানিং করছি কয়েকটা রাস্তা নিয়ে, যাতে এইভাবে একটা সাজানো যায়। সুতরাং আপনি চিন্তা করবেন না, একটু সময় দিন, কোনো বই ভিজতে আমরা দেব না, আমরা সুন্দর করে সাজাবো। অসংখ্য ধন্যবাদ। ম্যাম, আরবান গ্রোথকে ব্যালেন্স করার জন্য কলকাতার পাশাপাশি আমাদের জেলার যে এমার্জিং শহরগুলো রয়েছে সেইগুলোতে মিনি ইকোনমিক হাবস গড়ে তোলার কোনো পরিকল্পনা করছেন কি? মিনি কি হাব? মিনি ইকোনমিক হাবস মানে Economic? এমপ্লয়মেন্ট, হ্যাঁ। হ্যাঁ, সেরকম তো আমাদের ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট, আমাদের সম্মানীয় মন্ত্রী যিনি আছেন তিনি এই বিষয়টি দেখছেন। আইটি হাব বলুন, ইন্ডাস্ট্রিয়াল হাব বলুন, সেটা তো একটা ইন্ডাস্ট্রির দিক থেকে তো আছেই, কিন্তু আমরা আরও নতুন শহর ডেভেলপ করতে চাইছি। আমরা কলকাতায় কোনো রিং রোড নেই, তো আমরা রিং রোড একটা কলকাতায় বানাবো, সেরকম একটা প্ল্যান। তার একটা ফিজিবিলিটি সার্ভে বলে একটা জিনিস হয়, এগুলো তো আগে কোনো দিন শিখিনি, এখন এগুলো শিখছি আর কি। তো সেই ফিজিবিলিটি সার্ভে করতে দেওয়া হয়েছে। আপনি জানেন যে আমরা একটা নতুন ফ্লাইওভার বা এলিভেটেড করিডোর যাকে বলে, বাইপাস ধাবা থেকে রাজারহাট অবধি, যাতে ট্রাফিক না হয়। এবং শুধু একটা ফ্লাইওভার করলে হবে না, আজকে ধরুন আমাদের দপ্তর থেকে এইটা প্ল্যানিং হওয়া দরকার, যেটা আমি চেয়েছি যে যা করব নেক্সট 30 ইয়ার্সের কথা ভেবে করব, কারণ নেক্সট 50 ইয়ার্স বিজেপি থাকবে। সো 30 ইয়ার্সের কথা ভেবে ডেভেলপমেন্ট হবে। কত পপুলেশন বাড়বে, গাড়ির সংখ্যা বাড়ছে, রাস্তা বাড়েনি। সুতরাং সেই হিসেবে ফ্লাইওভার কোথায় কোথায় হবে, কোথায় কোথায় ড্রেনেজের পাইপ বাড়াতে হবে, একটা কম্প্রিহেন্সিভ প্ল্যানিং লাগবে। এখানে আমার একটা জিনিস একটু অ্যাড করছি আমি, এই বিউটিফিকেশনের কথা তো আপনি বলছেন, এতগুলো পরিকল্পনার কথা, মন্ত্রী চাইছেন, চেষ্টা করছেন, সদিচ্ছার কোনো অভাব নেই, কিন্তু সাধারণ মানুষের মধ্যেও মানে সচেতনতার একটা অভাব কিন্তু ভীষণভাবে রয়ে যাচ্ছে। এই জায়গাটাকে কি করে অ্যাড্রেস করবেন? এটা আমার মনে হয় যে দেখুন, আজকে 50 বছর এইভাবেই ইনডিসিপ্লিনভাবে আমরা থেকেছি। আর ছোটোবেলা থেকে মা যদি কান মুলে শেখায় তাহলে শিখে যাব, কিন্তু বুড়ো বয়সে যদি এখন মা বলে শেখ, তাহলে শেখার কি সম্ভব? দেরি লাগবে, শিখবো হয়তো। এখন সেটাই হয়েছে পশ্চিমবঙ্গের পরের মানুষ। প্রশ্ন চলে যাই, আপনার প্রশ্ন। আমাদের রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে আমরা লাস্ট 15 বছর ধরে একটা শব্দতে খুব পরিচিত ছিলাম, সিন্ডিকেট। আর এটা আপনাকে কোশ্চেন নয়, এটা আপনাকে ধন্যবাদ দেব যে লাস্ট 110 দিনে এই সিন্ডিকেট শব্দ থেকে কিন্তু আমরা মুক্ত হতে পেরেছি, এর জন্য অসংখ্য ধন্যবাদ। না, ধন্যবাদ আমাদের শুধু নয়, মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় রাজ্য সভাপতি দুজনেই প্রচণ্ড স্ট্রিক্টলি বলেছেন যে যদি ধরা পড়ো ইমিডিয়েটলি পার্টি থেকে সাসপেন্ড এবং এক্সপেলড, সাসপেন্ড বললো না, এক্সপেলড হয়ে যাবে একদম। এর জন্য পুরো ইন্ডাস্ট্রি সত্যি কৃতজ্ঞ রয়েছে একদম, মানে এটা সবার থেকে একদম। না, এটা তো আমাদের করতেই হতো, কারণ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ইলেকশন ক্যাম্পেইন 2026 এসে বলেছেন ভয় আউট ভরসা ইন। তারপরেও যদি আপনাদের ইন্ডাস্ট্রি যারা আপনারা রয়েছেন তাদেরকে যদি ওই ভয়ের পরিবেশে যেভাবে থেকেছেন 34 আর 15 থাকতে হয়, তাহলে তো ইটস আ টোটাল ফেলিওর। আপনার প্রশ্ন প্লিজ। ম্যাডাম,
ম্যাডাম আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টিতে রিয়েল এস্টেট আপনি মাইকটা একটু প্লিজ উপরে তুলে নিন, একটু মাইকটা উপরে, মুখের মাইকটা কাছে। একটু উপরে তুলে নিন। রিয়েল এস্টেট সেক্টর একটা বড় ভূমিকা পালন করে, কিন্তু দেখেছি ফায়ার, এনভায়রনমেন্ট, মিউনিসিপ্যাল কর্পোরেশন, ল্যান্ড কনভার্সন এবং আরবান ল্যান্ড সিলিং, এর মতো একাধিক ক্লিয়ারেন্স নিতে গিয়ে আমাদের প্রজেক্ট অনেক ডিলে হয়, 1 থেকে 2 বছর ডিলে হয়, এবং সামগ্রিকভাবে খরচও অনেকটা বেড়ে যায়। এই ইন্ডাস্ট্রিকে আরও ভায়াবল এবং ফাস্ট মুভিং করতে কোনো রকম সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স সিস্টেম এবং টাইম বাউন্ড অ্যাপ্রুভাল পলিসি আনার কি কোনো পরিকল্পনা এই সরকারের আছে? অবশ্যই, এটা তো মানে একদম আলাদা করে বলারই কিছু নেই, অবশ্যই আছে। কারণ সিঙ্গেল উইন্ডো, ইজ অফ ডুইং বিজনেস, সিঙ্গেল উইন্ডোতে লাইসেন্স পেয়ে যাবেন, বেশি সময় লাগবে না, এটা দিয়ে আমরা কমপ্লিটলি, এটা নিয়ে আমাদের চর্চা চলছে, উই আর ওয়ার্কিং অন ইট। এবং তারপরে দেখুন আরেকটা দিক হচ্ছে যেটা বললেন, যে মানুষকেও তো একটু দায়িত্ব নিতে হবে। মানুষ যদি মনে করে থাকে যে আমি সেদিনকে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা দেখেওছেন তারাতলার ইনসিডেন্টের পরে উনি একটা ডেডলাইন দিয়ে দিয়েছিলেন যে 15ই অগস্টের মধ্যে সমস্ত বিল্ডিং, কিছু কিছু ইউএলবিতে যারা বিল্ডিং তৈরি করছে সেগুলো অডিট হবে। এবং সেখানে 27টি বিল্ডিং এমন পাওয়া গেছিল যার কোনো প্ল্যানিংয়ের সাথে কোনো ছিল না। আমি এখানেই বলতে চাই যে সব কি সরকার করতে পারে? কিছু তো আমাদেরও দায়িত্ব নিতে হবে। বরানগরে, আই এম ভেরি সরি টু সে, বাট বরানগরে, বালিতে, হাওড়ার কিছু জায়গাতে মানে আগের সরকার যা প্ল্যানিং 4 তলার প্ল্যানিং দিয়েছে, বানিয়েছে 8 তলা, মানে প্ল্যানিং দেওয়া আছে 4 তলার, বানিয়েছে 8 তলা। আমি যখন জিজ্ঞেস করলাম যে, আর এই প্রোগ্রামটা লাইভ টেলিকাস্ট হয়েছিল আমাদের দপ্তর থেকে, তো আমি জিজ্ঞেস করলাম যে 8 তলাই যদি বানাতে হয় তাহলে কেন, মানে 8 তলাই তো প্ল্যানিং দিতে পারতেন। বললো না দিদি, এটা তো হয় না, 4 তলা দিতে হয়, তারপর ওরা ভাউচারে টাকাটা দিয়ে দেয়, কত টাকা দিতে হবে, তারপর সেটা 8 তলা হয়। সো আগের সরকাররা, ভেরি সরি টু সে, এই প্ল্যাটফর্ম থেকে আমি রাজনীতির কথা বলতে চাই না, ডেভেলপমেন্টের কথাই বলতে চাই, কিন্তু ইললিগাল সমস্ত কাজকে আগের সরকাররা লিগাল করে দিয়েছে। আর বিল্ডিংগুলো তারাতলার মতো ভেঙে পড়ছে, এর দায় আমরা কেন নেব বলুন? সুতরাং মানুষকেও দায় নিতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে, অ্যাজ আ সিটিজেন, অ্যাজ আ নাগরিক দায়িত্ব নিতে হবে যে আমি, মানে বলেন না ইন্টেগ্রিটি, ইন্টেগ্রিটি ইজ দ্যাট when you do the right thing when nobody is watching you. তো ইন্টেগ্রিটিটা আমাদের বোধহয় একটু শক্ত করতে হবে। আর এক উইন্ডো দিয়ে লাইসেন্স পাওয়ার এই বিষয়গুলো অবশ্যই আমরা দেখছি। আপনার কোয়েশ্চেন প্লিজ। হ্যাঁ ম্যাডাম, নমস্কার। বলছি ম্যাডাম, এই যে ক্রমবদ্ধ মানে এত যে পপুলেশন বাড়ছে আর তার মধ্যে ট্রাফিক, এই দুটোর ব্যালেন্সিংয়ে আপনি কি স্টেপিংস নেবেন? এই ট্রাফিক যানজট এতটা বেড়েছে, মানে আগেরটা তো ছেড়ে দিন, এই আস্তে আস্তে 110 দিনে রিকভারি হয়তো হয়েছে অনেকটা, কিন্তু দেখুন রাস্তার সংখ্যা বাড়াতে হবে, যেটা আমি বললাম যে আমাদের আগের এত সরকার এসেছে, এত সরকার গেছে, কিন্তু এইভাবে সায়েন্টিফিক প্ল্যানিং যে আজ থেকে 30 বছর বাদে আমাদের রাজ্যের পপুলেশন কত বাড়বে, আমার কলকাতার উপর আরও কত পপুলেশন বাড়বে, তো আমাকে তো সেই হিসেবে ডেভেলপমেন্ট করতে হবে, আমাকে সেই হিসেবে নতুন রাস্তা করতে হবে, সেই হিসেবে ফ্লাইওভার করতে হবে। আর মানুষকে যে সচেতন হবার ব্যাপারটা বললো, আমার পয়সা আছে, আমি 4টে গাড়ি কিনে নিচ্ছি, 5টা গাড়ি কিনে নিচ্ছি, আমার চাকরি নেই কিন্তু আমি 50টা টোটো কিনে নিচ্ছি, সব টোটোগুলো রাস্তার মধ্যে দাঁড় করিয়ে রেখে দিচ্ছি, আমার তো কাউকে জবাবদিহি করার নেই। তো এইটা তো হতে পারে না। আপনাকে সপ্তাহে অন্তত 3 দিন আপনি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করুন, ট্রেনে যান, ট্রামে যান, পাবলিক ট্রান্সপোর্টে যান। আজকে কানাডার প্রাইম মিনিস্টার সাইকেল করে পার্লামেন্টে যাচ্ছে, আমরা কবে যাব বলুন তো? কবে যাব? আর এগুলো কি সারাদিন সারা বছর দেখতেই থাকবো সারা জীবন? তো এটা আমার মনে হয় সচেতন হওয়াটা একটু দরকার। আজকে নেপালে যে ঘটনাটা ঘটলো, এ তো পলিউশনের জন্যই। আজকে পলিউশন, জঙ্গল কেটে দেওয়া, আমাদের প্রকৃতিকে সম্মান না করা, তো আমার মনে হয় এগুলো আমাদের ভাবা দরকার। কম আমাদের। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন ম্যাডাম, ছোট্ট, মানে
সঞ্চালক বিরক্ত হচ্ছেন। না, বিরক্ত না, মানে বলছি আমাদের যে সময়টা খুব কম। এই স্ট্রাকচারাল অডিটের কমপ্লিট হওয়ার কোনো ডেডলাইন আছে ম্যাডাম? কি করার ডেডলাইন? স্ট্রাকচারাল অডিট, যে হ্যাঁ। আপনারা যে কিছু কিছু জায়গায় স্ট্রাকচার প্ল্যানটাকে অডিট করাচ্ছেন একটা কমিটি করে। না, নতুন যেগুলো হচ্ছে অডিট, এখন তো অডিট শেষ হয়ে গেছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিলেন। নতুন যে আবার অডিট শুরু হবে তার এখনো কোনো ডেডলাইন আসেনি। আচ্ছা, ঠিক, থ্যাংক ইউ ম্যাডাম। Ma'am, to empower a woman is to ensure their safety, their well-being and education. তো সেই ক্ষেত্রে সরকারের তরফ থেকে কি কংক্রিট স্টেপস নেওয়া হচ্ছে? কারণ আমরা জানি যে এখনো পর্যন্ত আমার কোম্পানিতে প্রায় 400 স্টাফের মধ্যে 25% উইমেন। তো তাদেরকেও আমাদের মানে যদি একটু লেট ওভারটাইমে রাখতে হয় কোনো কাজের জন্য, আমরা রাখতে পারি না, মানে তাড়াতাড়ি ছেড়ে দিতে হয়। তো সেক্ষেত্রে কি কংক্রিট স্টেপস আপনাদের তরফ থেকে নেওয়ার কথা ভাবছেন? না, দেখুন, দুটো জিনিস, একটা হচ্ছে মহিলাদের সশক্তিকরণ করা, তাদের এডুকেশনের ব্যাপারটা, আরেকটা হচ্ছে মহিলাদের সুরক্ষার ব্যাপারটা। এডুকেশনের ব্যাপারটা তো এডুকেশন দপ্তরের অনেক প্ল্যানিং চলছে। সেটা এক তো স্কুলের এডুকেশনকে ঠিক করা, যারা আমাদের সন্তান তাদের প্রাইমারি, তাদের হায়ার স্কুল এডুকেশনকে ঠিক করা, কিন্তু আমাদের যারা বোনেরা, আমাদের দিদিরা, আমাদের মা মাসিরা, তাদের এডুকেশনের জন্য আলাদা করে কোনো প্রোগ্রাম তারা করছে কিনা এটা আমার জানা নেই, কিন্তু আমি অবশ্যই আপনার কথাটা আমি জিজ্ঞেস করব। আর সুরক্ষার দিক থেকে তো দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই বলে দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে জিরো টলারেন্স টু উইমেন অ্যাট্রসিটি, এবং যেমন বলা তেমন কাজ। প্রত্যেকটা থানাতে আমাদের অলরেডি উইমেন্স ডেস্ক হয়ে গেছে, মহকুমাগুলোতে মহিলা থানা হয়ে গেছে, দুর্গা বাহিনী নেমে গেছে। মা দুর্গা আসতে চলেছেন, কিন্তু তার আগেই আমাদের সমাজের দুর্গারা স্কুটি নিয়ে আর্মড পুরো রাস্তায় নেমে গেছে। সুতরাং আমার মনে হয় যে কত দুর্গা বাহিনী নামলো, কটা গাড়ি দেওয়া হলো, কটা বন্দুক দেওয়া হলো, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে মাথা, সে কি ডিসিশন নিচ্ছে, সে কতটা স্টার্ন থাকছে, সেই মেসেজটাই কিন্তু ট্রিকল ডাউন করে নিচের লেভেলে, এবং মেসেজটা খুব স্ট্রং গেছে যে এখানে কিন্তু কোনো ননসেন্স বা মাতৃশক্তির ওপর কোনো অত্যাচার বা খারাপ দৃষ্টিতে দেখা, এটা কিন্তু বরদাস্ত করা হবে না। আপনার প্রশ্ন। ম্যাম, এই প্রসঙ্গে মানে আমি জানি না এটা কন্ট্রোভার্সিয়াল কিনা, টু এডুকেট মেন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান টু এডুকেট উইমেন, আই গেস। না, আমার মনে হয় যে ওই যেটা বললাম যে একটা বয়স হয়ে একটা সার্টেন বয়সে পৌঁছলে আমার মনে হয় দুটো লিঙ্গকেই করা বোঝানো, বা ইভেন থার্ড লিঙ্গ, তাদেরকে বোঝানো একটা বয়সের পর অসুবিধা হয়ে যায়। কিন্তু সব কিছুই বোধহয় একটু বুঝিয়ে সময় নিয়ে থ্রু ডায়ালগ করা যায়। কিন্তু একটা সত্যি যে একটা মহিলাকে এডুকেট করলে বলে যে পুরো সমাজ এডুকেট হয়, আমার পাশের বাড়ির কাকিমা, মাসিমা, পাড়ার দিদিমা, এভরিবডি ইজ এম্পাওয়ার্ড। কিন্তু একটা পুরুষকে করলে ওই একটা পুরুষই হয় আর কি। আপনার প্রশ্ন প্লিজ। ম্যাম, পশ্চিমবঙ্গের নগরায়নের ক্ষেত্রে দুটো প্রধান জিনিস হচ্ছে, একটা জল নিকাশি ব্যবস্থা আর একটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। তো প্রথমটাই যদি আসি, জল নিকাশি ব্যবস্থা বিগত কয়েক বছরে একদমই ভেঙে পড়েছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা শহরেই বলতে পারেন। তো সেটার জন্য দীর্ঘমেয়াদী সরকারের পরিকল্পনা কি? আর দ্বিতীয়ত, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আপনি বললেন যে অনেক নতুন নতুন রাস্তা তৈরি করতে হবে, কিন্তু তার সঙ্গে পুরনো অনেক রাস্তা রয়েছে যেগুলোকে চওড়া করা প্রয়োজন, কারণ যানজট বেড়েছে, গাড়ির সংখ্যা বেড়েছে। তো সেই ব্যাপারে সরকারের কি পরিকল্পনা রয়েছে? দুটো জিনিস, প্রথম যে কোয়েশ্চেনটা করলাম জল নিকাশির ব্যবস্থা, এসটিপি প্লান্ট আমরা সব জায়গাতে বানাবার চেষ্টা করছি, এবং সেটা আমি আপনাকে বলতে পারবো না যে দুর্গাপুজোর আগেই হবে, এটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু প্ল্যান সব জায়গাতেই, জমি কেনা, জমি দেখা এবং সেখানে সিস্টেমে বানানো, সিভেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা বলে সেটা অলরেডি আমরা বানাবার চেষ্টা করছি। বহু জায়গাতে গঙ্গার ধারে ধারে কোনো সিভেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নেই, এবং বাড়ির যে ফিকাল ম্যাটার, বাড়ির যে নোংরা, সেই জল গঙ্গাতে গিয়ে পড়ছে। আমাদের আদি গঙ্গা, সেটা যেটা আমার খুব খারাপ লাগে বলতে, টলি নালা বলা হয়, ওটা নালা নয়, ওটা আমাদের মা গঙ্গা, আদি গঙ্গা, তার আজকে যা অবস্থা। সুতরাং এটা একটা লং টার্ম ব্যাপার, এবং সেটারও কাজ শুরু এটা নিয়ে হয়েছে। কি দিদি আপনাদের কোনো বিশেষ প্রোগ্রাম আছে? একদম, এটা নমামি গঙ্গের আন্ডারে পড়ছে, এবং আমাদের গঙ্গা এবং আদি গঙ্গাকে ঠিক করা, এসটিপি প্লান্ট বসানো, যেগুলো গঙ্গার ধারে ধারে, তার একটা বিরাট বাজেট আছে। তো
তো সেগুলোকে অলরেডি ঠিক করা শুরু হয়ে গেছে। এবং আরেকটা যেটা বললেন যে পুরনো রাস্তা বা রাস্তাই নেই, মাটির রাস্তা, তো সেই রাস্তাগুলো এই মুহূর্তে আমরা হাত দিচ্ছি না। আমরা হাত দিচ্ছি যেগুলো রাস্তা আছে কিন্তু পটহোলস হয়েছে কি পুরো রাস্তাটাই খারাপ হয়ে গেছে। চওড়া করার ব্যাপারে আমরা এখনো যাচ্ছি না, কারণ পুজো আর বেশি দিন নেই। 10ই অক্টোবরের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কাজ শেষ করতে হবে। তাই পটহোল ঠিক করা বা গোটা রাস্তা ভেঙে গেছে বা অর্ধেক রাস্তা ভেঙেছে এইগুলোকে ঠিক করা, কেন পিডব্লিউডি হয়তো লাইন কেটেছে, সিএসসি হয়তো লাইন কেটেছে, তারপরে সেইটা রাস্তাটা আর ঠিক করা হয়নি। সুতরাং এই রাস্তাগুলোকে ঠিক করা, এর পরের ধাপে যে রাস্তা হয়নি মাটির রাস্তা কিন্তু দরকার রাস্তা, সেগুলো আমরা ধরবো, আর চওড়া করাও সেটাও আমরা ধরবো। অনেক ধন্যবাদ আপনাদের দিদি, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সময় দেওয়ার জন্য এবং আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। অনেক গতিকে সঙ্গে করে অনেক পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হোক, আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। ধন্যবাদ।